তোমরা সবাই একটু 9 নম্বর অঙ্কটার দিকে তাকাও। এখানে অঙ্কটা একটু একদমই অন্যরকম, তারপরে আমার মনে হয় আমি বুঝালে তোমরা বুঝতে পারবে। তাহমিনা ইজ থিংকিং অফ অ্যাকোয়ারিং এ কার। সে একটা গাড়ি অ্যাকোয়ার করার চিন্তা ভাবনা করছে। ফর দ্য পারপোজ she is to decide whether the car is to be purchased through 12% borrowing or to be acquired on lease rent basis. হয় সে গাড়িটা সে ঋণ করে কিনে ফেলবে অথবা সে এটাকে লিজ নিবে। তার মানে সে চিন্তা করছে দুইটা অপশন। একটা হচ্ছে সে কোনো ব্যাংক থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেবে, 12% সুদে ঋণ নিয়ে সে গাড়িটা কিনে ফেলবে নিজেই, তখন সে মালিক নিজেই হবে। অথবা সে কোনো লিজারের কাছ থেকে গাড়িটা লিজ নেবে ভাড়ার ভিত্তিতে। এই দুইটা অপশন তার হাতে রয়েছে। তোমাকে লাস্টে একদম লাস্টে সিদ্ধান্ত নিয়ে একদম লাস্টে দেখো বলছে, এটাই প্রশ্ন, which alternative is to be selected by you for তামান্না। তুমি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে তামান্নার জন্য কোন অল্টারনেটিভটাকে সিলেক্ট করতে চাও? অর্থাৎ একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে বা তামান্নার একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে তুমি তামান্নাকে কি পরামর্শ দেবে, যে সে কি ঋণ করে গাড়িটা কিনে ফেলবে নাকি সে এটা ভাড়া নেবে? এখন এই যে দুটো অপশন, এখানে অপশন হচ্ছে দুটো, একটা হচ্ছে বরোইং অর বাইং অপশন, আর একটা হচ্ছে লিজ অপশন। এই দুইটা অপশনের মধ্যে কোন অপশনটা সুইটেবল তাহমিনার জন্য, সেটা নির্ণয় করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উভয় অপশনের বর্তমান মূল্য বের করতে হবে। উভয় অপশনের বর্তমান মূল্য বের করার পর যার বর্তমান মূল্যটা ছোট সেই অপশনটাকে উপযুক্ত অপশন হিসেবে গ্রহণ করতে হবে। এই কথাটা তোমরা আগে লিখে নাও খাতায়, কারণ এটাই হচ্ছে এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেটা আমি বাংলায় বললাম। এই অপশনটা, এই কথাটাই হচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে যখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে বলে যে বরোইং অর বাইং অপশন অর লিজ অপশন, এই দুইটা অপশনের মধ্যে কোন অপশনটি গ্রহণযোগ্য বা উপযুক্ত, এই সিদ্ধান্ত যখন নিতে বলে তখন আমাদেরকে উভয় অপশনের বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। এই কথাটা খালি লিখে নাও। যখন লিজের অঙ্কে বরোইং অর বাইং অপশন অর লিজ অপশন, এই দুটি অপশনের মধ্যে কোনটি উপযুক্ত মন্তব্য করতে বলে, তখন উভয় অপশনের বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। যেহেতু তোমরা অলরেডি প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করছো, সেহেতু এই কাজটা তোমাদের জন্য কঠিন হবে না। কথাটা একটু বলেন তো। যখন প্রশ্নে borrowing and buying option, borrowing and buying option, 12% borrowing and buying option অথবা lease option, অথবা না সরি এবং borrowing and buying option এবং লিজ অপশন, এই দুটি অপশনের মধ্যে কোনটি উপযুক্ত বিশ্লেষণ করতে বলে, কোনটি উপযুক্ত বিশ্লেষণ করতে বলে। তখন উভয় অপশনের বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। তখন উভয় অপশনের বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। জি স্যার, লিখছি। আচ্ছা, এখন প্রথমে বরোইং এন্ড বাইং অপশন, এই অঙ্কটা যদি আমাদের 9 নম্বর অঙ্ক হয়, আর যেহেতু আমার করে দেওয়ার অঙ্ক এটাই লাস্ট, তাহলে আমি এই পেজেই অঙ্কটা করতে পারবো।
এই যে 9 নম্বর অঙ্কটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম। আমি যদি এখন এই অঙ্কটার সলিউশন করতে যাই, তোমরা খেয়াল করবা আমি প্রথমেই লিখে নিব borrowing and buying option। এই borrowing and buying option যেটা আমরা করব এখন, এটা আমি আলাদা করে ইয়ে করলাম, আলাদা করে আমি এটাকে হেডিং দিলাম। এবার borrowing and buying অপশনের কাজ করতে হলে তোমাকে যতগুলো ওয়ার্কিং করতে হবে, আমি এখন প্রত্যেকটা ওয়ার্কিং তোমাদেরকে করে দেব। প্রথম ওয়ার্কিং, দেখো আমাদের কিন্তু সবগুলোই ওয়ার্কিং, খালি লাস্টের সিদ্ধান্তটাই অঙ্ক, কারণ ওনারা কিন্তু সিদ্ধান্ত নিতে বলছে, সিদ্ধান্তটাই হলো অঙ্ক, আর বাকি সব হলো ওয়ার্কিং। তারপরে প্রয়োজনীয় ওয়ার্কিং করে লাস্টে গিয়ে খালি আমাকে সিদ্ধান্তটা নিতে হবে। আমাদের প্রথম ওয়ার্কিংটা আমি তোমাকে এখানে প্রথমেই ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তোমরা দেখো এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা তোমরা বের করতে জানো কিনা, আমরা এর আগে ডেপ্রিসিয়েশনটা বের করেছি কিনা। আমার সঙ্গে সবাই করে নাও, ডেপ্রিসিয়েশন সমান সমান ডেপ্রিসিয়েশন সমান সমান cost minus salvage value divided by estimated life। Cost minus salvage value divided by estimated life। আমি যতগুলো কাজ করব তোমরা দেখবে এই কাজগুলো আমরা করতে বুঝি কিনা। দেখো আমাদের এখানে যে সম্পদটা ক্রয় করছি বা ঋণ করছি, তার কস্ট প্রাইসটা ওই দেখো, প্রাইস অফ দ্য কার ইজ 6 লাখ। দেখছো কি সুন্দর করে দিয়ে দিয়েছে 6 লাখ। প্রাইস অফ দ্য কার হচ্ছে 6 লাখ, ওই যে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, যেটা আমি চাচ্ছিলাম এখন খুঁজতেছিলাম। তাহলে কস্ট প্রাইসটা হচ্ছে 6 লাখ, আমি কস্টের মধ্যে লিখে দিলাম 6 লাখ। আর সেলভেজ ভ্যালু দেখো আমাদেরকে বলছে অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট 25,000 বলছে, ঠিক আছে। আর ওই দেখো সেলভেজ ভ্যালু ওই যে বলে দিয়েছে ভগ্নাবশেষ মূল্য 60,000। তাহলে আমরা সেলভেজ ভ্যালু 60,000 কিন্তু পেয়ে গেছি, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে সেলভেজ ভ্যালু হচ্ছে 60,000, লিখে দাও 60,000। আর এস্টিমেটেড লাইফ দেখো আমাদের সম্পত্তির এস্টিমেটেড লাইফটা কয় বছর? 5 ইয়ার্স। এক্সপেক্টেড লাইফ ইজ 5 ইয়ার্স। ওই দেখো এস্টিমেটেড লাইফটা 5 বছর বলে দিয়েছে। তাহলে আমাদের এস্টিমেটেড লাইফটা হচ্ছে 5 বছর। 5 বছর। তাহলে এখন দেখো আমাদের ফিগারটা কত আসে। $1,08,000। ফাইনালি 5,40,000 আর ভাগ হচ্ছে 5, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসে 1,08,000। ও ঠিকই বলেছে, 1,08,000।
তাহলে 1,08,000 টাকা আমরা পেয়ে গেলাম হচ্ছে ডেপ্রিসিয়েশন। আমাদের প্রথম যে ওয়ার্কিংটা করলাম, আমি এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য এই ওয়ার্কিংটা তোমরা সবাই বুঝছো, জানো এটা কিভাবে করতে হয়। আর এবার আমরা করবো হচ্ছে ওয়ার্কিং 2। ওয়ার্কিং 2, ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট। এই অ্যানুয়াল ইনস্টলমেন্টটা মানে হলো, আমি যদি কারোর কাছ থেকে ঋণ নিয়ে গাড়িটা কিনতে চাই, তাহলে যার কাছ থেকে আমি ঋণ নিব তাকে আমি যে কিস্তিতে টাকাটা শোধ করব, সেই কিস্তির পরিমাণটা কত হবে, সেটাকে বলা হবে অ্যানুয়াল ইনস্টলমেন্ট। আমি কিন্তু যাই ক্যালকুলেশন করছি সব বরোইং এন্ড বাইং অপশনের জন্য। আমি বরোইং এন্ড বাইং অপশনের প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলবো, তারপরে আমি লিজ অপশনে কাজ করতে পারবো, এর আগে না। তাহলে বরোইং এন্ড বাইং অপশনে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অ্যানুয়াল ইনস্টলমেন্ট এখন আমাদেরকে বের করতে হবে। সেটা হচ্ছে যার কাছ থেকে আমি ঋণ নিব তাকে আমি বছরে কি পরিমাণ, প্রতি বছর কি পরিমাণ টাকা পরিশোধ করব, সেটাকে আমরা অ্যানুয়াল ইনস্টলমেন্ট বুঝি, সেটা আমরা বের করব। তো সেটা বের করার জন্য আমাদের ডাটা কি কি আছে একটু দেখে নাও। প্রথমে দেখো ওনারা বলছে তাহমিনা is thinking of acquiring a car for the purchase. She is to decide whether the car is to be purchased through 12% borrowing. আমার প্রশ্ন হলো, যদি আমি 12% ঋণে যদি আমি ঋণ করে যদি গাড়িটা কিনতে চাই, তাহলে আমাকে ঋণটা নিতে হবে কত টাকা? 6 লাখ টাকা ঋণ নিতে হবে না, যেহেতু গাড়ির দাম 6 লাখ টাকা। সেই জন্য আমরা লিখবো হিয়ার প্রেজেন্ট ভ্যালু। আমি বলেছি ঋণ অ্যামাউন্টটা সবসময় আমাদের কাছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু পিভি সমান সমান টাকা 6 লাখ। এটা হচ্ছে 6 লাখ। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেটকে আমরা আর বলি। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আর সমান সমান আমাদের অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 12% ওরা বলে দিয়েছে, or 0.12 নাম্বার অফ ইয়ার। দেখো আমাদের কিন্তু এই টাকাটা শোধ করতে হবে, খেয়াল করে দেখো ওনারা বলছে লিজের ক্ষেত্রে বলছে, কিন্তু আমরা যার কাছ থেকে ঋণ করে গাড়িটা কিনে ফেলবো তাকে কত টাকা করে পরিশোধ করব, সেই কথাটা আমাদেরকে এখানে বলেনি যে কবে দেবো। তো যখন কিছু বলা থাকে না, এটা চঙ্কের নিয়ম, যখন কিছু বলা থাকে না তখন ধরে নিতে হয় বছরের শেষে কিস্তি পরিশোধ করা হয়। বছরের শুরুতে কিস্তি দেওয়া হবে না, বছরের শেষে কিস্তি দেওয়া হবে। এই কথাটা যখন অঙ্কের মধ্যে বলে না দেয় তখন সবসময় ধরে নিতে হয় বছরের শেষে। যেমন দেখো লিজের ক্ষেত্রে ওনারা বলছে ইন কেস অফ লিজিং দ্য লিজ রেন্টাল অফ 2 লাখ টাকা for past 5 equal annual installment to be paid in advance, তার মানে বছরের শুরুতে পেমেন্ট করতে হয়। এই কথাটা যখন বলে দেয় তখন তো এটা বিগিনিং এরই হবে, আর যখন এটা না বলে দেয় তখন এটা এন্ডিং এরই ধরতে হয় সব সময়। তাহলে আমরা আমাদের যে 6 লাখ টাকা যদি ঋণ করি, বড়োইং করি, তাহলে বড়োইং এর এই টাকাটা আমি বছরের শুরুতে শোধ করবো না বছরের শেষে শোধ করবো, কিছু যখন বলেনি, তাহলে আমরা ধরে নেবো এটা বছরের শেষেই পরিশোধ করা হবে। তাই আমরা বছরের শেষের সূত্র দিয়েই আমরা অ্যানুয়াল ইনস্টলমেন্টটা বের করবো। তার মানে আমাদের নাম্বার অফ ইয়ার এন সমান সমান 5। আমাদের তথ্য দেওয়া আছে, আমাদের বের করতে হবে অ্যানুয়াল ইনস্টলমেন্ট। অ্যানুয়াল ইনস্টলমেন্ট এর মানটা কত সেটাই আমাদেরকে বের করতে হবে, আর এটাই বের করতে হবে, তা নাহলে আমি ইন্টারেস্ট গুলো বের করতে পারবো না। তো এইটা বের করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করবো, তোমরা দেখো বছরের শেষের সূত্র কিন্তু
বর্তমান মূল্য নির্ণয় করার এই যে দেখো বর্তমান মূল্য নির্ণয় করে বছরের শেষের সূত্র কিন্তু এটা তোমরা জানো। we know present value PV সমান সমান, তোমাদের খেয়াল আছে এই সূত্রটা? আমরা কিন্তু এই সূত্র আগেও শিখেছি, বছরের শেষে কিন্তু আমরা এই সূত্রটাই ব্যবহার করি। তাহলে দেখো আমরা কিন্তু সেই এই অ্যানুয়াল ইনস্টলমেন্ট কিন্তু তোমরা এর আগেও ক্যালকুলেশন করে বের করেছো। তাহলে এখানেও আমরা এখন স্যার এখানে কি সেলভেজ ভ্যালুটা উল্লেখ হবে না? কোথায়? এটা কিন্তু আমরা কিন্তু লিস্ট ইকুইপমেন্টটা বের করছি না, বুঝতে পেরেছো? আমরা কিন্তু যার কাছ থেকে ঋণ করব, যার কাছ থেকে আমি ঋণ করবো, আমি কিন্তু তাকে কত টাকা শোধ করব সেটা বের করছি। আমি কিন্তু প্রেজেন্ট ভ্যালু অফ লিস্ট ইকুইপমেন্ট বের করছি না, বুঝতে পেরেছো? আর তাছাড়া সেলভেজ ভ্যালু কিন্তু গ্যারান্টেড থাকতো, এখানে কিন্তু সেলভেজ ভ্যালু কোনো গ্যারান্টেড নাই, দেখছো? জি স্যার। আর বড়োইং এবং বাইং অপশনে আমি যার কাছ থেকে টাকা ঋণ করবো, আমি টাকাটা তাকে পরিশোধ করছি, লিজারের জন্য না। তো সেই জন্য এখানে আমাদের সেলভেজ ভ্যালুটা বিবেচনা হবে না। কোথায় হবে সেটা আমি দেখাবো। তো এখন আমি প্রেজেন্ট ভ্যালুর এই যে সূত্রটা লিখলাম, উই নো প্রেজেন্ট ভ্যালু পিভি সমান সমান a ইনটু 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 ডিভাইডেড বাই r ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। আমরা প্রেজেন্ট ভ্যালুটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে 6 লাখ, আমরা এর মানটা বের করব। তো এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালুর মানটা হচ্ছে 6 লাখ, বসাই দেই 6 লাখ। আমি এটার মধ্যে বসাচ্ছি যাতে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজে করতে পারি। 6 লাখ টাকা আমি লিখে দিলাম প্রেজেন্ট ভ্যালু। আমরা এর মানটা বের করব। এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.12, আমাদের ইন্টারেস্ট রেটটা 0.12 12, আমাদের এখানেও ইন্টারেস্ট রেটটা 0.12 12, এখানেও 0.12 আর টু দি পাওয়ার 5। এখানে আমরা লিখে দিব 6 লাখ। এবার 1 কে 0.12 দিয়ে ভাগ করে দেখো 8.33 হয় বোধহয়। জি স্যার 8.33। আর এবার নিচের এই মানটা ক্যালকুলেশন করে দেখো নিচের মানটা কত আসে। আমরা এইভাবেই সবসময় ক্যালকুলেশন করি, এর আগে যত ক্যালকুলেশন করেছি। 0.12 into 1.12 to the power 5, 0.12 into 1.12 to the power 5। পয়েন্ট 21148। 0.21148। এবার পরের লাইনে এটা হচ্ছে 6 লাখ, এটা হচ্ছে 8.33333। আর এটাকে ভাগ করলে যেটা হয় 4.72857। এর পরের লাইনে এটা হচ্ছে 6 লাখ। আর এই দুইটা বিয়োগ করলে আমাদের বিয়োগফল যেটা হবে $3.60476। এ সমান সমান 6 লক্ষ ভাগ 3.60476 ভাগ করলে এবার আমরা আমাদের অ্যানুয়াল ইনস্টলমেন্টটা পেয়ে যাব, যত টাকা আমরা তাকে ঋণ শোধ করব।
1,66,447। তার মানে আমাদের প্রত্যেক বছর ওই ব্যাংকে বা ওই আর্থিক প্রতিষ্ঠানকে যার কাছ থেকে আমরা 6 লক্ষ টাকা ঋণ নিব 5 বছর প্রত্যেক বছর আমাদেরকে 1,66,447 টাকা করে পরিশোধ করতে হবে। আমরা 2 নাম্বার ওয়ার্কিং এই জিনিসটা বের করলাম। এবার আমরা 3 নাম্বার ওয়ার্কিং করব। প্রত্যেকটা ওয়ার্কিং কয়টা ওয়ার্কিং করতে হয় এই পুরো অঙ্কটা করতে গেলে তোমরা খালি খেয়াল করবা। আর এই ওয়ার্কিং গুলো করার পরে আমি বর্তমান মূল্য বের করে আমি ওই সিদ্ধান্তটা দেব। তবে সরাসরি বর্তমান মূল্য বের করা যাবে না। সরাসরি বর্তমান মূল্য বের করা যাবে না বলে কতগুলো কাজ করার পর বর্তমান মূল্য বের করা যাবে তোমরা সেটা খেয়াল করবা। একটা অঙ্ক এরকম আছে, আমি একটা অঙ্ক এইভাবে করে দিচ্ছি। এটা হবে ওয়ার্কিং সি। এবার আমি 3 নাম্বার ওয়ার্কিং করব। আমাদের 3 নাম্বার ওয়ার্কিংটা হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। এবার আমরা ইন্টারেস্টটা বের করব কিভাবে সেটা দেখব। বলতো আমরা ইন্টারেস্টটা অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করে বের করতে পারি না? তোমরা না অ্যামোর্টাইজেশন শিডিউলের মাধ্যমে ইন্টারেস্ট বের করেছো এর আগে? তোমরা না লিজের অঙ্কে অ্যামোর্টাইজেশন শিডিউল এন্ডিং এর ক্ষেত্রে তো এন্ডিং এর ক্ষেত্রে যেহেতু আমি বিগিনিং বলিনি তাহলে আমরা এন্ডিং এর করব। এন্ডিং এ অ্যামোর্টাইজেশন শিডিউল না তোমরা নিজেরা বের করেছো? ঠিক যেভাবে বের করেছো সেটাই আমি করব। তার মানে তোমরা যে কাজগুলো পারো না তা না, এগুলো তোমাদেরকে করানো হয়েছে, কিন্তু এই কাজগুলো তোমরা কখনো একসাথে করোনি। কাজ যা করছি আমি এগুলো তোমরা ঠিকই আগে করেছো। দেখো আমি করছি যেহেতু আমরা লোন নিয়েছি তাই আমি লোন এট দ্য বিগিনিং লিখলাম। লোন আগে আমরা বিগিনিং লিজ লায়াবিলিটি লিখতাম, এখন লোন এট দ্য বিগিনিং। লোন এট দ্য বিগিনিং। এরপরে আমরা লিখব annual installment এরপরে ইন্টারেস্ট। আর আমাদের ইন্টারেস্টটা ছিল 12%। এবার লিখব প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট আর আমরা শেষে লিখব লোন at the ending। আমরা সাধারণত এই টেবিলের মাধ্যমে আমরা এর আগেও অ্যামোর্টাইজেশন শিডিউল নাম দিয়ে আমরা কিন্তু এটা করেছি। আর এটা কিভাবে করা হয় তোমরা এটা জানো। আলাদাভাবে এটা আর আমাকে শেখাতে হবে না। সবার ঘরটা টানা হয়ে গেছে। আমাদের টোটাল 5 ঘর, 1 2 3 4 5 ঘর। ইয়ার 1 যদি আমি করি, আমাদের লোন এট দ্য বিগিনিং এ ছিল 6 লাখ। আমাদের অ্যানুয়াল ইনস্টলমেন্ট একটু আগে ছিল 1,66,447। এই অ্যামোর্টাইজেশন শিডিউলটা তুমি এর আগেও করেছো, এই অঙ্ক করতে হবে। কারণ ইন্টারেস্টটা না বের করলে তুমি বর্তমান মূল্য বের করার জন্য যে জিনিসটা দরকার সেটা তুমি করতে পারবে না। সেই জন্য তোমাকে এই ইন্টারেস্টটা বের করে নিতে হবে। এবার আসো ইন্টারেস্টটা সবসময় বিগিনিং এর উপর ধরতে হয়। তুমি তাহলে 6 লাখের উপর 12% ধরো, তাহলে আমাদের ইন্টারেস্টটা হবে 72,000 টাকা। তাহলে 1,66,447 এর মধ্যে যদি এতক্ষণ তো শোনোনি, এখন শুনতে পাচ্ছ?
এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলছিলাম এই 1,66,477 টাকা তো অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এর মধ্যে ইন্টারেস্টটা হচ্ছে 72,000। তাহলে বাকি টাকাটা কি আমাদের প্রিন্সিপাল পেমেন্ট না? কত হয় বিয়োগ করে দেখো, আগেও তো আমরা অ্যামাউন্টের শিডিউলটা এভাবে করেছি। 447 96,000 94,000 ও 94,447। জি স্যার। তাহলে বলতো 94,447 টাকা যদি প্রিন্সিপাল পেমেন্ট হয়, তাহলে 6 লক্ষ টাকা থেকে এটা বাদ দিয়ে দিলে 6 লক্ষ টাকা থেকে এটা বাদ দিয়ে দিলে 5,05,553। আর এটা যাবে 5,05,553। তাহলে এটাই আবার আমাদের দ্বিতীয় বছরের ওপেনিং হয়ে যাবে না? জি স্যার। এটাই আবার দ্বিতীয় বছরের ওপেনিং হয়ে যাবে। আর আমাদের অ্যানুয়াল ইনস্টলমেন্ট প্রতি বছর সমান থাকে 1,66,447। আমাদের ইন্টারেস্টটা কিন্তু করে ওই 5,05,553 উপর 12% হবে। 60,666। 60,666। 67 লেখা যায় না? 67 লেখা যায় না? জি স্যার। না স্যার, না স্যার 67 লেখা যায় না, ফিফথ এর নিচে। আচ্ছা, তাহলে 60,666। এবার 1,66,447 থেকে 60,666 বাদ দিয়ে দিলে তাহলে বাকিটা হবে প্রিন্সিপাল পেমেন্ট। বাকিটা হবে প্রিন্সিপাল পেমেন্ট। 1,05,781। 1,05,781। এবার 5,05,553 টাকা যেটা শুরুতে ছিল, সেখান থেকে 1,05,781 বাদ দিলে আমরা আমাদের লোন 3,99,772। 3,99,772। আর এটাই আবার আমাদের তৃতীয় বছরের ওপেনিং হয়ে যাবে। এটা হবে আমাদের তৃতীয় বছরের ওপেনিং। আর এখানেও আমরা 1,66,447। এটা হবে আমাদের অ্যানুয়াল ইনস্টলমেন্ট। আর এবার ইন্টারেস্ট ওই 3,99,772 47,972। 47,972। তাহলে 1,66,447 থেকে 1,18,475। 1,18,475। এটা হবে প্রিন্সিপাল পেমেন্ট। 2,81,297। 2,81,297। আর এই 2,81,297 হবে আমাদের পরবর্তী বছরের ওপেনিং, চতুর্থ বছরের। আমাদের অ্যানুয়াল ইনস্টলমেন্ট ওই 1,66,447 হবে। এবার ইন্টারেস্ট ধরবা 2,81,297। 33,756। 33,756। আর অ্যানুয়াল পেমেন্ট হবে আপনি 1,32,691 প্রিন্সিপাল পেমেন্ট। 691। এবার শুরু থেকে বাদ দিলে লোন অফ দ্য এন্ডিং 1,48,606। আমাদের শেষ বছর কিন্তু মিলাই দিতে হয়, তোমরা জানো শেষ জি স্যার। বছরটা আমাদের কিন্তু মিলাই দিতে হয়। শেষ বছরটা কিভাবে মিলাতে হয় তোমরা দেখো, আমরা কিভাবে মিলাই সব সময়। পঞ্চম বছর এখানে যে অ্যামাউন্টটা আছে সেটাই প্রিন্সিপাল পেমেন্টের ঘরে লিখতে হয়, যাতে এটা জিরো হয়ে যায়, তাই না? জি স্যার। আর অ্যানুয়াল ইনস্টলমেন্টটা কখনোই চেঞ্জ হয় না। 1,66,447। তাহলে এখন এই জায়গাতে কোন অ্যামাউন্টটা বসবে? এই দুইটার বিয়োগফল 17,841। 17,841।
41 41। আমরা কিন্তু আমাদের ইন্টারেস্ট গুলা বের করে ফেলছি। আর ইন্টারেস্টটা বের করতে গিয়ে আমি যে টেবিলটা করেছি এটাকে তোমরা অ্যামোর্টাইজেশন শিডিউল নামে এর আগে করেছো। এবার আমরা পরবর্তী ওয়ার্কিং নাম্বার ডি তে কি করব তোমরা একটু দেখো। ওয়ার্কিং ডি এবার আমরা বের করব ক্যালকুলেশন অফ taxable expense and tax savings। এই জিনিস তোমরা এর আগে কখনো করোনি। ক্যালকুলেশন অফ ট্যাক্সেবল এক্সপেন্স এবং ট্যাক্স সেভিংস। আর কেন আমরা এটা করব সেটাও তোমরা বুঝতে পারবে। ট্যাক্সেবল এক্সপেন্স এবং ট্যাক্স সেভিংস। আর এটা আমি কিভাবে বের করছি তোমরা একটু দেখো। আমরা কিভাবে এই ট্যাক্সেবল এক্সপেন্স এবং ট্যাক্স সেভিংসটা বের করছি তোমরা একটু খেয়াল করবা। ইয়ার depreciation expense, interest expense, maintenance expense, taxable expense, tax savings। আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কে বলবো এ, ইন্টারেস্ট এক্সপেন্স কে বলবো বি, আমরা মেইনটেনেন্স এক্সপেন্স কে বলবো সি, আমরা ট্যাক্সেবল এক্সপেন্স কে বলবো এ প্লাস বি প্লাস সি, আর ট্যাক্স সেভিংস এর জন্য আমাদের প্রশ্নের মধ্যে একটা পার্সেন্টেজ দেওয়া আছে। দেখো একটা ট্যাক্সের রেট দেওয়া আছে। ওই আছে 35%। 35%। এই কোম্পানির ট্যাক্স ধরা হয় 35% বলে দিয়েছে ওনারা। তাহলে আমি ট্যাক্স সেভিংস এর এখানে লিখে দিলাম 35%।